হ্যাঁ, কোনাল ঈদ মোবারক। ঈদ মোবারক। ওই যে ঈদের প্রসঙ্গ যেহেতু এবং আপনার নাম যেহেতু পদ্ম ফুল, সেটা থাকবে যে ঈদের সময় কিন্তু ঘর সাজানো একটা বিষয় থাকে, তাই না? ছেলে মেয়েও সবাই সাজায়, মানে আপনি ওইভাবে নিয়ে না যে আপনাকে বলছি, ছেলেরা সাজায়। তা সেই জায়গাতে ফুল, কোন ফুলটা বেছে নেন ঘর সাজানোর জন্য ঈদের সময় বা যে কোনো উৎসবে? ফুলের প্রতি না আমার তেমন একটা যে ফ্যাসিনেশন আছে তা না। ফুলের চেয়ে বেশি আমার মানে সবুজ পাতার গাছ যেগুলো, সেগুলো ভালো লাগে বেশি। তো আমার বাড়িতে আছে কিছু মানি প্ল্যান্টস, নাম আমি জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর, আমার মা জানে এগুলো ডেকোরেটিভ প্ল্যান্টস। তো সেগুলো দিয়ে সাজাতে খুব ভালো লাগে এবং সাজিয়েছিও আমি ওভাবেই। এই যে সবুজ এই ফুল, ফুল ওইভাবে আপনি টানেন আপনাকে যদি ওরকম বা সৌরভ, এটা একটা কারণ কি এই জন্য যে আপনার ছোটবেলাটা মুরুদ্যানে বা ওরকম ওইসব দেশে আপনার শৈশব কৈশোর সেটা কি প্রভাব ফেললো? হতে পারে এটা, তবে মানে সবচাইতে সুন্দর গান আছে একটা ডেজার্ট রোজ, এবং ডেজার্টের ফুলগুলো কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, যদিও সেটা সচরাচর চোখে পড়ে না তবুও, বাট এটা একটা কারণ হতে পারে। থাকে না, এক একজন মানুষ তো এক এক রকম হতেই পারে, সবাইকে যে সব কিছু টানবে তা না। আমি যেহেতু মরুভূমিতে গেলাম এবং আপনার ওই সময়টা দীর্ঘ সময় ছিলেন ওইখানে এবং ঈদের কথা আমরা বলছি, সেখানে তো ঈদ উদযাপন করার তো সুযোগ হয়েছিল বা সবসময় তার ঈদে দেশে ফেরা হতো না, সেখানকার ঈদ নিয়ে যদি কথা বলেন। আমার ধারণা আমরা যত বছর কুয়েতে ছিলাম কোনোবারই দেশে ঈদ করা হয়নি। আচ্ছা, তো টানা সেই জীবনটাই আমাদের কুয়েতের ঈদে কেটেছে, এবং বিদেশের ঈদটা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ঈদ। এখানে কোনো উৎসব, মানে হয়তো উৎসব আছে তাদের মতন করে উৎসব, সেটা আমি যে বাঙালি আমার সংস্কৃতির সঙ্গে আমার সংস্কৃতির সঙ্গে ওটা মিলে না। তো আমাদের এখানকার ঈদটা খুব মিস করতাম। এমনকি ওরাও মুসলমান আমরাও মুসলমান, সেইভাবে আমাদের তো একটা কালচারাল ডিফারেন্স আছে। তো তাদের উদযাপন আমাদের উদযাপন তো এক না। তো বাংলাদেশের উদযাপনটা ভীষণ মিস করতাম। ওখানে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আঙ্কেলদের থেকে ডিনার নেওয়া আর বিরিয়ানি খাওয়া, এই আর কি। বিকালবেলা কোনো একটা আন্টি আঙ্কেলের বাসায় আয়োজন থাকলো, সেখানে একটু ঘুরতে যাওয়া। আর আমার বাবা যেহেতু ওখানে অনেকগুলো সংগঠনের সঙ্গে জড়িত ছিল, কিছু সংগঠনের প্রেসিডেন্ট ছিল, তো আমাদের ছোট্ট ওই কমিউনিটির অনুষ্ঠান হতো। আচ্ছা, তো আমরাই সেখানে গান করতাম, নাচ করতাম, আমরাই উপস্থাপনা করতাম। ঈদকে কেন্দ্র করে এই আয়োজনগুলো হতো, মানে কমিউনিটির একটা আয়োজন, একটা মিলন মেলা হতো। কিন্তু সেখানে যে বন্ধু বান্ধবের সঙ্গে তারপর নতুন কাপড় কেনা, সেগুলো কিভাবে, সেগুলো কি দেশ থেকেই যেত উপহারগুলো নাকি মাঝে মাঝে দেশ থেকে যেত, মাঝে মাঝে আমার ফুপুরা পাঠাতো, মাঝে মাঝে আমার মামিরা বা খালারা পাঠাতো, আর নয়তো ওখান থেকেই, যদি কোনো মানুষ না যায় তখন তো আর পাঠানোর কোনো ওয়ে নেই, তো ওখান থেকেই কেনাকাটা হতো। কিন্তু যেটা বললাম যে বিদেশের ওই ঈদটা খুবই লোনলি ঈদ। আছে, সবাই আছে, হয়তো চেনা জানা মানুষজন আছে, নিজের আত্মীয় স্বজন নেই, রক্তের কেউ নেই, কিন্তু তারা তো আসলে আরো বেশি ক্লোজ হয়ে যায়। মানে ছোটবেলা থেকে যাদের দেখে বড় হই বা যাদের সঙ্গ পেয়ে বড় হই, তারা তো আসলে আত্মার আত্মীয় হয়, তো তাদের সঙ্গে ঈদটা কাটানো হতো। এবং সেখানে তো শুধু বাংলাদেশি বা বাঙালি না, অন্যান্য দেশেরও প্রবাসীরা ছিলেন, থাকতেন। হ্যাঁ, আমাদের ফ্রেন্ডসরা তো, আমার বন্ধু বান্ধব সব অন্য দেশের, কেউ ইন্ডিয়ান আছে, ইজিপশিয়ান আছে, পাকিস্তানি আছে, ইন্দোনেশিয়ান আছে, ফিলিপিনো আছে, তো বাংলাদেশিও আছে। কিন্তু মেইনলি আমি যে স্কুলে পড়তাম ওইটা একটা অন্য দেশের স্কুল ছিল, তো সেখানে সব দেশের ছেলেমেয়েরাই পড়তো। ওরা কিভাবে ঈদ উদযাপন করতো? আপনি যে কুয়েতে যাচ্ছিলেন, সেইখানকার ঈদটা আপনি কিভাবে দেখতেন? মানে ছোটবেলা হয়তো ওইভাবে পর্যবেক্ষণ করতেন, কিন্তু আস্তে আস্তে দেখেছেন যে তারা উৎসবগুলোতে কি আনন্দ করে, কিভাবে ঈদগুলো পালন করে। বিশেষ করে আমরা যেহেতু ঈদুল ফিতরের কথা বলছি, মানে ঈদুল আজহা বা কোরবানির তো আরেক রকম সংস্কৃতি, কিন্তু ঈদুল ফিতরটা ওরা কিভাবে পালন করতো? ঈদগাতেই শেষ না কিভাবে পালন করতো ওদের? সারপ্রাইজিংলি আমার যে ইন্ডিয়ান ফ্রেন্ড কিংবা পাকিস্তানি ফ্রেন্ড কিংবা আমি, আমাদের তিনজনের ঈদের রীতি রেওয়াজ কিন্তু একদম কাছাকাছি, একই রকম, এবং আমাদের খাওয়া দাওয়াও কাছাকাছি ছিল। তো যেটা হতো যে ধরেন এর বাইরে যে কোনো ফ্রেন্ডস আমাদের, তারা বাসায় আসলে আমাকে হয়তো আলাদা আয়োজন করতে হতো, আমার ইজিপশিয়ান ফ্রেন্ডটা কি খাবে। বাট আমার ইন্ডিয়ান বা পাকিস্তানি ফ্রেন্ড যখন বাসায় আসতো, আমাকে ওটা ভাবতে হতো না, হ্যাঁ আমরা বিরিয়ানি খাচ্ছি, ওরাও বিরিয়ানিই খাবে। তো আমাদের সিমিলারিটি অনেক বেশি, ডিফারেন্সেসের চেয়ে
আমাদের সিমিলারিটি অনেক বেশি। আর অন্য দেশে যেমন ফিলিপিনোরা খুব নাচতে পছন্দ করে, ওরা খুব এনজয় করতে পছন্দ করে, খাবার দাবারের পর ওদের একটা আসরই হয় যেখানে ওরা নাচবে গাইবে, এবং এটা শুধু ছোটরা না, সবাই মিলে বড় ছোট সবাই মিলে। হ্যাঁ, আমাদের তো আর ওরকম নেই। এই ইজিপশিয়ানরা বাইরে ঘুরতে যাবে, এটাই ওদের ঈদ। ওরা গাড়ি নিয়ে বের হবে, ঘুরবো, দেখবো, বিচের পাড়ে ঘুরবো, এরকম ঈদ ছিল আর কি আর আমাদের। ওখানকার স্থানীয়রা ওখানকার স্থানীয়দের সাথে আসলে ওভাবে যে খুব মিশা হয়েছে, দূর থেকে দেখাও যদি হ্যাঁ, আমি দূর বলি, থেকে ওইটাই, ওরা সারাদিন বাসায় থাকবে, খাওয়া দাওয়া করবে, সন্ধ্যাবেলা বের হবে গাড়িটা নিয়ে বিচের পাড়ে যাবে। ওখানে তো এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, শীতের দিনে অনেক শীত, গরমের দিনে অনেক গরম। তো যার ফলে যেটা হয় যে মানুষজন যে বাইরে ঘোরাঘুরি করবে তা হবে না, বাসা থেকে গাড়ি, গাড়ি থেকে কোনো একটা মলেই ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট যা কিছু ইনডোর, মানে সব এন্টারটেনমেন্ট পুরোটাই ইনডোর, ইনডোর এবং শীততাপ নিয়ন্ত্রিত, আউটডোর বেসড কিছু না। হ্যাঁ, হ্যাঁ, শীততাপ শীততাপ নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত। একদমই তাই। এবং সেখানে ঈদটাও নিয়ন্ত্রিত, উৎসবটাও নিয়ন্ত্রিত, হ্যাঁ, হ্যাঁ। উৎসবটাও নিয়ন্ত্রিত। এবং তারপর আপনি এইরকম একটা মুক্ত উদযাপনে শুরু করতে পারলেন কবে থেকে? আমি দেশে এসেছি 2009-এ, তখন থেকে তো আছি এখনো। মাঝে মাঝে কুয়েতে যেতাম, আব্বুমুর কাছে যেতাম, তারপর তো তারাও চলে আসলেন একেবারেই। তো দেশে এসে আমি দেখছিলাম যে রিয়ালিটি শোর আমি চ্যাম্পিয়ন হয়েছি, সেটার সার্কুলার দেখছিলাম, এবং সবাই আমাকে বলছিল যে ওয়াই ডোন্ট ইউ পার্টিসিপেট। তো এমনিই পার্টিসিপেট করেছিলাম, এবং সেখান থেকে আজকে এই পর্যন্ত। না, কিন্তু সেটা হলো, কিন্তু তারপরে ঈদ উদযাপনগুলো যে বাংলাদেশে, হ্যাঁ, বাংলাদেশে সেই ঈদ ঈদগুলোকে উদযাপন, কিরকম মনে হতো? সেগুলো আমি আমার মামার বাড়িতে মামাদের সঙ্গে বা আমার কাজিনস যারা আছে তাদের সঙ্গে, এই ঈদ উদযাপনটা তো অন্যরকম। আমার দাদা দাদু যখন ছিলেন তখন গ্রামে গিয়ে কোরবানি দেয়া, এটার একটা অন্যরকম আবেগ, এবং একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করা, মেহেদি দেয়া, এই জিনিসটা তো মিস করেছি। কুয়েতে আমি আর আমার ভাই, আমরা দুজনার, আমাদের তো আর কোনো সঙ্গী ছিল না। তো এখানে এত মানুষ একসঙ্গে একটা ছাদের নিচে, আমরা এক পরিবারের, এই উদযাপনটা অন্যরকম একটা ইমোশন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি তারপর ঢাকা এসে যে এলাকাটায় থাকছেন, বড় হলেন, থাকছেন, সেটা একটা মুঘল সাম্রাজ্য। হ্যাঁ, তারও কিন্তু একটা আলাদা সংস্কৃতি আমেজ আছে, আমেজ আছে অন্যান্য এলাকার চেয়ে, ঢাকার অন্য এলাকার সঙ্গে তারও কিন্তু আলাদা একটা আমেজ আছে। সেইটা নিয়ে যদি বলেন, সেখানে আপনি রোজা উদযাপনটা একরকম, আবার ঈদ উদযাপনটাও একরকম। একদমই তাই, এই এলাকার একটা আলাদা আমেজ আছে, এবং এখানে ছোটবেলা থেকেই যেহেতু দেখে 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 বড় হয়েছি, মানে আমার দাদা বাড়ি নানা বাড়ি ওখানেই, আশেপাশে সবাই, তাজমহল রোড, শাহজাহান রোড, হ্যাঁ, সলিমুল্লাহ রোড, আচ্ছা, তাজমহল রোড, তো সবাইকে দেখে বড় হওয়া। এখানে যাচ্ছি মা বলছে এটা তোমার নানা, ওখানে যাচ্ছি মামা বলছে এটাও তোমার একটা মামা। তো এই যে দেখে বড় হওয়া, যেমন কিশলয় স্কুলের মাঠ, এই মাঠটা যখন ধান ক্ষেত ছিল, ধান ক্ষেত থেকে আমার বাবা কোদাল দিয়ে এটাকে করে মাঠ করেছে। তো এই এলাকাগুলো আমার আপন, আমার নিজের, এবং মানুষগুলোও আমার আপন। সো এখানকার আমেজটা, মোহাম্মদপুরের আমেজটা সবাই জানে। একবার ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলের সময় আমি যে দল সাপোর্ট করছি সেই দল গোল দিচ্ছে, বাট আমি তখন বাপ্পাদার বাসায় বনানীতে, তো গোল দিচ্ছে কিন্তু আশেপাশে কোনো আওয়াজ নেই। বললাম দাদা এখানে থাকা যাবে না, আসলে আমি মোহাম্মদপুরেই চলে যাই, বিকজ মোহাম্মদপুরে হচ্ছে বাটি থালা সব কিছু নিয়ে বের হয়ে যাবে, একটা উৎসবটাই অন্যরকম। সো আই থিঙ্ক এটা মিডল ক্লাস সেন্টিমেন্ট, এবং আই লাভ দ্যাট। এই সাম্রাজ্যটা তো বদলে গিয়েছে। আমরা এক দশকের মধ্যে মোহাম্মদপুরকে কিন্তু বদলে যেতে দেখলাম, বহুতল ভবন, অনেক দোকানপাট, বাজার, অনেক কিছু হয়ে গেল না? সেই ওই যে মানে যেটা ধান ক্ষেত তো নাই, বা খাল নাই, কিন্তু অনেক মানে বসতিও বাড়লো, প্লাস আরেকটা যেটা হলো যে ওই যে মানে কংক্রিটের একটা এলাকা হয়ে গেল, সেটা এখন সেই বদলে যাওয়া তো আপনার সামনেই। অনেকটা দেখেছি, অনেকটা কুয়েতে ছিলাম, দেখিনি, ফিরে এসে এসে দেখেছি অনেক চেঞ্জ। যেমন আমাদের রিং রোডটা, টোকিও স্কোয়ারটা, জাপান গার্ডেন সিটি, এগুলো তো কিছুই ছিল না, এবং ওইদিকে কেউ যেত না। আস্তে আস্তে সেগুলো হয়েছে, এবং আমার মনে আছে যে আমরা ওখান থেকে একটু সামনে গেলেই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি যাওয়ার জন্য, ওখানে বোট ইঞ্জিন ছিল, রাইট, ওখান থেকে ট্রলারের মতন। সো ওখান থেকে আমরা উঠে আমরা গ্রামে যেতাম। আপনার গ্রাম কোথায়? আমার দাদা বাড়ি মানিকগঞ্জ সিংগাইর। আচ্ছা, ও কাছেই। হ্যাঁ, সো
এখন তো এটা পুরোপুরি চেঞ্জড এবং এটাই স্বাভাবিক, এটা সব জায়গায় এটাই হবে। এবং এই যে আমি সিঙ্গারে পরে যাই, আগে মহৎপুরে থাকি, সেখানে এই যে আপনি যেটা বললেন যে যেদিকে বাবা মার সঙ্গে যেতেন, বলতেন এটা নানা এটা নানু বা এরকম, সেই সম্পর্কের জায়গাটা এখন মহৎপুরে কী অবস্থা? যে এখন তো অনেক অপরিচিত মুখ, চেনা যায় না বা চেনা মুখগুলো দূরে সরে গিয়েছে। ওয়েল, দ্যাটস পার্ট অফ লাইফ। আমার নিজের পরিবারেই হয়তো যে আমাকে পরিচয় করিয়ে দিত আরেকজনের সঙ্গে, সেই নেই। তো এটা তো মেনে নিতেই হবে, এটা এখন একটা ভিন্ন চিত্র, বাট এটাও এনজয় করি। বা পুরনো কিছু মানুষ তো আছে, সেই সম্পর্কগুলো এখন আছে কিনা? অনেস্টলি না, সম্পর্ক ঠিক বলবো না, মানে কমিউনিকেশন, মানে যোগাযোগটা, হ্যাঁ যোগাযোগটা অনেক কমে গেছে। আমাদের জীবনটা এত যান্ত্রিক বা এত বিজি হয়ে গেছে আমরা সবাই, তো আমার মনে হয় যোগাযোগের সঙ্গে সেই হৃদ্যতাও হয়তো কিছুটা কমে যায়, ওটাই হয়তো হয়েছে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ, সেই স্কুল বন্ধুদের তো আমি এটা সবাইকে বলি যে আমি এত মিস করি, রিইউনিয়ন হয়, আমার কাজিনরা যায়, আমার ফ্রেন্ডরা যায়, বাট আমি তো কুয়েতে আর যেতে পারি না। তো আমার স্কুলের ফেসবুক পেজে আমি দেখি ওরা কি করছে অ্যাক্টিভিটিস, বাট তাদের সঙ্গে তো এমনি যোগাযোগ আছে। আর সেই হিসেবে তো আপনার যে মহল্লার বন্ধুত্বটা তো সেভাবে তৈরি হওয়ার কোনো সুযোগ হয় না। আমার হয়নি, তো আমি খুবই ছোটবেলায় চলে গেছি 6 বছর বয়সে, তো ওটা হয়নি। বা পরে এসে তো আবার অন্য কাজে অন্যভাবে ব্যস্ততা, আবার স্কুল প্রাঙ্গণ আছে, সেটা আবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, বিশ্ববিদ্যালয়, সেখানেও তার স্কুলের না, সেখানে তো আর এলাকার কেউ থাকে না, আবার স্কুলের বন্ধুত্বের মতো তার ওই যে বিশ্ববিদ্যালয়, না অ্যাবসলিউটলি সেটা তো আর তুলনা করার কোনো, সেটা আর হয়ই না। সুতরাং এই যে এক ধরনের ওই নিঃসঙ্গতা আছে, যে বন্ধুত্বটা ওইভাবে হলো না, কিন্তু যোগাযোগটা আছে তাদের সঙ্গে, যোগাযোগ আছে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেই যোগাযোগটা আছে, অনেকের সঙ্গে আছে আবার অনেকের সঙ্গে নেই। যেমন আমাদের হোয়াটসঅ্যাপে পুরো আমার ব্যাচের একটা গ্রুপই আছে, সেখানে এক একজন পৃথিবীর এক এক প্রান্তে, তো তাদের সঙ্গে কথা হয়, যোগাযোগ হয়। তো এই যোগাযোগের ক্ষেত্রে আপনি যোগাযোগ বিষয় পড়তে আসলেন কেন? এটা আমি একটু পড়েছেন তো একটা পর্যায় পর্যন্ত, সেটা কেন পড়তে আসলেন সেটা একটু শুনবো, একটু বিরতি নিতে হচ্ছে, সেখান থেকে ফিরে এসে যোগাযোগের গল্পটা জানার চেষ্টা করবো। আমি যোগাযোগের কথা বলছিলাম যে এখন তো যোগাযোগের সময় নানাভাবে আমাদের যোগাযোগ একটু বাড়তি, বেশি যোগাযোগ হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, যে যোগাযোগ আপনি বললেন ওই যোগাযোগগুলি কমে গিয়েছে, আরেক ক্ষেত্রে যোগাযোগ বেড়েছে। যাই হোক, আমি একটু জানতে চাই যে আপনি যোগাযোগ নিয়ে পড়াশোনা করেছেন, সেটা কি কেন, মানে কোনো ইচ্ছে ছিল যে আমি হচ্ছে কেন যেন ছোটবেলা থেকে আমি এমনি ল্যাঙ্গুয়েজে খুব হাই স্কোর করা একজন স্টুডেন্ট, এবং ল্যাঙ্গুয়েজের প্রতি আমার খুব ফ্যাসিনেশন, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, ফ্রেঞ্চ হোক, যে কোনো ভাষা, যা যা শিখেছি সেগুলো, বা যে কোনো ভাষাই। তো ইংরেজি যখন আমি পরীক্ষা দেই তখন আমার টিচার আমাকে বলেছিল যে নিউজ দেখবে তোমরা, অনেক ভোকাবুলারি তোমাদের বাড়বে। নিউজ দেখতে দেখতে আমি কয়েকজন রিপোর্টারের খুব কি বলবো, আমি তাদেরকে অ্যাডোর করা শুরু করি। যেমন হচ্ছে বিবিসিতে ছিল নিশা পিল্লাই ছিল সেই সময়, তারপর আরও কয়েকজন ছিল, আমি এখন মনে করতে পারছি না। তো তাদের দেখে আমি এত বেশি ফ্যাসিনেটেড হই যে আমার কাছে মনে হয় যে জার্নালিজমটা খুবই ইন্টারেস্টিং একটা, খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। এই জার্নালিজম আমার সবসময় পড়ার ইচ্ছা ছিল। সেখান থেকে আমি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে ভর্তি হই। সেখানে পড়তে পড়তে আবার আমি দেখলাম যে আরেকটা সাবজেক্ট আছে যেটা হচ্ছে পাবলিক রিলেশনস, সেটা আমার কাছে আরও ইন্টারেস্টিং, জনসংযোগ। হ্যাঁ, সো আমি তখন আমার মেজর করলাম পাবলিক রিলেশনসে আর আমার মাইনর করলাম ইংলিশে। তো ব্যাপারটা আসলে ওভাবেই হয়েছে, জার্নালিজম থেকে জিনিস এসেছে, রিপোর্টিং থেকে না। পরে আর ওদিকে গেলেন না? না, ওইদিকে আর যাইনি, যেহেতু ততদিনে আমি আমার গানটাকে অলরেডি একটা কম্পিটিশনে আমি জিতেছি এবং গান করছি, তো ওইদিকে আর যাইনি। না, পড়াশোনাটা এগিয়ে নিলেন না, পড়াশোনাটা আপনি জনসংযোগে, পড়াশোনাটা আর, হ্যাঁ, আমি চলে আসলাম পিআর, এরপর আমি চলে গেলাম হচ্ছে সোশ্যাল সায়েন্সে। কেন আবার সেখানে আবার কেন আসলেন? সেটার পেছনে কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, আমি দেখলাম যে আমি বাচ্চাদের খুব ভালোবাসি, এবং বাচ্চাদের নিয়ে পড়লে আমি ভবিষ্যৎটা নিয়ে আমি কিছু একটা করতে পারবো। কারণ আমার কাছে মনে হয় যে দেশের তো বাচ্চারা ফাইনালি ইকোনমির উপর প্রভাব ফেলে, তাদের কাজ তো, তাহলে তাদেরকে পড়তে হবে। আর একটা মানুষের
যদি আমি সার্বিকভাবে কোনো ইনফ্লুয়েন্স তাকে করতে চাই তার জীবনযাপনে কিংবা তার বেড়ে ওঠায়, আমাকে তার একদম বাচ্চা অবস্থায় পড়তে হবে। মিউজিক দিয়ে সেটা সম্ভব, একটা মানুষের জীবনযাপনকে প্রভাবিত করা সম্ভব, তার বিকাশকে প্রভাবিত করা সম্ভব। আমি তখন বাচ্চাদের এই সাবজেক্টটা নিলাম যে এটার সঙ্গে আমি আমার মিউজিকটাকে রিলেট করব, রিলেট করে আই উইল ট্রাই যে সেটা নিয়ে কিছু করা যায় কি না। না, ওই জায়গাটা একটু আবার আসি যে বাচ্চারা অর্থনীতিতে প্রভাব ফেলে, সেটা কি বিষয়? একজন বাচ্চা সে কতটা বড় হয়, মানে কিভাবে বড় হয়, তার কাজ, তার স্বভাব, তার সব কিছু পরবর্তীতে গিয়ে তো অর্থনীতিতে অনেক বড় একটা প্রভাব ফেলে তার পক্ষ থেকে। একটা একটা বাচ্চা করে তো সারা দেশের বাচ্চাগুলো বড় হয়। তো একটা শিশু যখন ঠিকভাবে বিকশিত না হয়, পরবর্তীতে সে তখন তার দেশের ইকোনমিতে তো সে কন্ট্রিবিউশনটা রাখতে পারে না। So when you have to change your country, if you want to change, you have to কি বলবো, invest in your human resources. এটা আমার কাছে মনে হয় মানব সম্পদে বিনিয়োগ করতে মানব হবে, এবং সম্পদে সেক্ষেত্রে অনেক শিশুরা একদম প্রাথমিক Best. ভাবে সুতরাং আপনার কাছে মনে হচ্ছে যে আগে এই মানব সম্পদ তৈরি করার ক্ষেত্রে শিশু অবস্থা একদম চারা গাছ থেকে শুরু করা দরকার। সেই জায়গা থেকে আমি আপনি বুঝতে চেয়েছি আসলে। বুঝতে চেয়েছেন, মানে ওদের মনস্তত্ত্ব নিয়ে এগিয়ে যাওয়া। আমি আবার সাংবাদিকতা বা জনসংযোগে একটু আসি যে এই যে এখন যে সামাজিক যোগাযোগ মাধ্যম, সে থেকেও তো আপনি বিচ্ছিন্ন না থাকতে হচ্ছে, সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? একটা অস্থিরতা সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং এর মাধ্যমে আপনি হয়তো আপনার পুরোনো বন্ধুকে ফিরে পান, আমি পাই, আমরা অনেকেই পাই, আবার আপনাকে তো অস্থিরও করে তুলে, তাই না মাঝে মধ্যে? সেটা অ্যাবসলিউটলি অস্থির তো করে তুলবে এত অস্থিরতা। সামাজিক যোগাযোগ মাধ্যমটা কিন্তু আমাদের থেকে আলাদা না। আমরা ভেতরে যা, আমরা কিন্তু সেটাই প্রকাশ করি আসলে, অবচেতন মনেও করি অনেক সময়। অ্যাবসলিউটলি। তো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অস্থিরতাটা দিয়ে কিন্তু আমরা অনেকটা প্রতিচ্ছবি দেখতে পারি আমাদের মনে কি পরিমাণে অস্থিরতা। তো আমি আমার গানের জন্য, আমার অডিয়েন্সের সঙ্গে কানেক্টেড থাকার জন্য আমাকে একটা মাধ্যম ইউজ করতে হচ্ছে। আমার গান প্রকাশের একটা মাধ্যম ইউটিউব, আমার একটা কথা বলার মাধ্যম ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম, হ্যাঁ, বা এক্স। তো সেটাকে আমাকে বাধ্য হয়ে বা গানের তথ্যটা তো জানাতে হবে, আমাকে বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে, অডিয়েন্সের সঙ্গে আমাকে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে সেখানে। এর বাইরে আমি চেষ্টা করি কম যাওয়ার, কিন্তু সেটা পারা হয় না, কারণ মোবাইল ফোন এখন আমাদের জীবনের একটা অনেক বড় অংশ। তো বাজে ধরনের একটা অস্থিরতা তৈরি করে, এবং এটার থেকে পরিত্রাণ আমি জানি না। একটা মাঝখানে শুনলাম যে সোশ্যাল মিডিয়া ডিটক্স, তো সেই ডিটক্সটার কি বলবো প্রসিজিয়ার আমি শিখছিলাম একজনের কাছ থেকে, প্রবাবলি সেটা করতে হবে। এবং অনেকে ডিটক্সে যেও শেষ পর্যন্ত আবার ব্যাক করে, এক্স্যাক্টলি ফিরে আসে তারা। এটা একটা নেশার মতো হয়ে গেছে আসলে, মানে এই নেশা কাটিয়ে ওঠা, আবার মানে এই নেশাটা কাটিয়ে ওঠা জানা হয়তো ওই কারণ থেকেও যে ওই জীবিকা বা ওই যে পেশার তাগিদের কারণে অনেক সময়, কিন্তু এই যে ইস্যু যে তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যম তো খুব সামান্য ইস্যুকে বড় ইস্যু হিসেবে তৈরি করে, এবং সেখান থেকে এটা একটা, আমি যদি নেতিবাচক হিসেবে যদি আপনি দেখতে চান সেটা দেখতে পারেন। আবার অনেক ইস্যুকে তো ইতিবাচক দিকেও নিয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা হয়তো রাষ্ট্রকে প্রভাবিত করে। অ্যাবসলিউটলি। এবং অনেক কিছু তো আমরা জানতে পারি, যেটা হয়তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা যদি ওই পরিমাণে অ্যাক্টিভ না হতো, মানুষ যদি এখানে না থাকতো ওই অ্যাক্টিভ, তাহলে হয়তো আমরা সেই কথাটা জানতেই পারতাম না কখনো। সো ওইটাও প্রয়োজন আছে। এবং গণমাধ্যমের ছাত্রী হিসেবে আপনাকে, শিক্ষার্থী হিসেবে জানতে চাই যে আপনি গণমাধ্যম কতটা দেখেন? এখন গণমাধ্যমের সঙ্গে থাকেন, টেলিভিশন, অনেকে বলে আমি টেলিভিশন দেখি না, বেতার শুনি না, পত্রিকা পড়ি না, হ্যাঁ, তা আমার ঘরে একজন পত্রিকার মানুষ, তো সেটা থাকলেও অনেক পত্রিকা, মানুষও পত্রিকা পড়ছে না, এটাও শোনা যায়। তো আমার পত্রিকার খবরাখবর এমনিই আমার কাছে আসে অনেকটা, বিশেষ করে আমার জগতের। আর তার বাইরে আমি চেষ্টা করি ইনফর্মড থাকার। আমার কাছে ভালো লাগে, আমি যদি ইনফর্মড থাকি, সবসময় পারি না, বাট আমি চেষ্টা করি। আমার বাসায় দুটো পত্রিকা আগে আসতো, ইদানিং বন্ধ হয়েছে কারণ মাঝখানে আমরা দেশের বাইরে ছিলাম বেশ সময়খানিক, তারপরে আর চালু করা হয়নি।
এটার বাইরে আমি বাংলাদেশের টেলিভিশন তো অবশ্যই দেখি, আমার নিজের জন্যও দেখতে হয়। অনেকে আছে বলেন যে আমি টেলিভিশন দেখি না, আমি টেলিভিশন দেখি। আর টেলিভিশনগুলো যে খুব আমাকে ধরে রাখতে পারে আমাদের দেশি চ্যানেলগুলো তা না, তবে আমি দেখি। পারছে না কেন? এটা তাদেরকেই জিজ্ঞেস করতে হবে। দর্শক হিসেবে আপনার দর্শকও ঠিক নট ইন্টারেস্টিং এনাফ। যেটা আমি আমার আরেকটা অ্যাপ্লিকেশনে আমি দেখতে পাচ্ছি, বা যেটা আমি পরে দেখলেও পারছি, সেটা আমি ওই মুহূর্তে যদি ওই মোমেন্টে যদি আমাকে টেলিভিশনে গ্লুড করে রাখতে হয়, আমার দর্শক হিসেবে আমাকে ইন্টারেস্টিং এনাফ মনে হয় না। সংকট। হ্যাঁ, প্রবাবলি। তার মানে এই না যে আমি অন্য একটা দেশের চ্যানেলে চলে যাচ্ছি, সেখানেও যে খুব ইন্টারেস্টিং পাচ্ছি ব্যাপারটা তাও না, বাট আমাদের এখানকার চিত্রটা আমার মনে হয় যে আরো ইমপ্রুভ হলে ভালো হয়। আরেকটা আপনার কাছে মনে হয় কিনা যে বিনোদন বলতে কি বুঝি, বা বিনোদন বিষয়টা থেকে আমরা দূরে সরে আসছি, যে আসলে কোনটা বিনোদন বা বিনোদিত হব, যে কি দ্বারা বিনোদিত হব সেইটা বোঝারও একটা সংকট। কি জানি, এই মুহূর্তে সবচেয়ে বেশি বিনোদন তো মনে হয় রাজনীতি, দেশের পরিস্থিতি। এটা সবসময়ের জন্য ভালো বিনোদন। হ্যাঁ, এটা ঠিক। এখন হয়তো আমরা বেশি দেখছি এটা, বা আমি জানি না, তবে বিনোদন জগতের কাজ এখন অনেকটাই কম। মানুষের আগ্রহ থাকে যে বিনোদন, মানে আসলে রাজনীতি তো কোনো কিছুর বাইরে না, মানুষ যে জানতে চায় যে কি রাষ্ট্রের কি হতে যাচ্ছে, সরকারের কি হতে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো কি বলছে। এটা মানুষের তো, এটাও তো জীবনের সাথে জড়িত। যে আপনি শিশুদের সাথে অর্থনীতিকে যেভাবে যোগ করলেন, রাজনীতিকে যোগ করতে হয়, কোনো কিছু রাজনীতির বাইরে না। সেই জায়গা থেকে মানুষ, আর আমাদের এই তৃতীয় বিশ্বের মতো দেশে আপনি যে সব জায়গায় ছিলেন, সেখানেও তো রাজনীতি নিয়ে মানুষের, ওখানে তো রাজনীতি কি, ওটা রাজতন্ত্র, মানে ওখানে তাদের বাইরে আর কিছু বলার নেই, করার নেই। হয়তো একজন নেম সেক একজন প্রাইম মিনিস্টার আছে, কিন্তু অল ইন অল হচ্ছে সেই রাজতন্ত্রের সবাই, তো ওটা তো আর কিছু না। তবে আমাদের এখনকার কাজ, সিনেমা হল যেমন কমেছে, তো সিনেমা হলে কমলে মানে, সিনেমা কম হলে মানে গান কম হচ্ছে। একজন গানের শিল্পীর সবচেয়ে দ্রুত অডিয়েন্সের কাছে পৌঁছানোর মাধ্যম সিনেমার গান। সেটা আমাদের লেজেন্ডারি আর্টিস্ট যারা ছিলেন তাদের ক্ষেত্রেও তাই, আমাদের ক্ষেত্রেও ওটা বড় মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম, ওইটার সাথে তুলনা করার সুযোগ নাই। এবং দেখবেন যে সিনেমা যত আগাবে, গানটাও কিন্তু তত আগাবে সেই দেশে। এবং এটা তো ঠিক যে আমাদের একসময় যে বেতারের কিন্তু ওই যে সিনেমার বিজ্ঞাপনগুলো যেত, এবং সেখানে সিনেমা মুক্তি পাওয়ার আগে গানগুলোর মাধ্যমে সিনেমাটাকে, এখনো তাই। হ্যাঁ, এই গত কয়েক বছর সিনেমা যদি আপনি দেখেন, সেখানে গানগুলো কত বড় রোল প্লে করেছে, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে দর্শক সিনেমা হলে টানার জন্য গান কতটা বড় একটা প্রচারের একটা হাতিয়ার। তো সে জায়গা থেকে কাজ কমেছে। ইনফ্যাক্ট এবার প্রতিবার ঈদের আগে সিনেমার গান তো হয়, নাটকের গানও অনেক হয়, সেটাও এবার। নাটকের গান কিন্তু আগে যখন আমাদের প্যাকেজ নাটকগুলো ছিল, তখন যেই পরিমাণে হতো, ধীরে ধীরে কমছে না নাটকে? আগে নাটকে অনেক গান ছিল, কিন্তু সেই গানগুলো এখনো আছে, কিন্তু সেই গানগুলো কিংবা সেই কাজগুলো আমি জানি না আগেকার মতো সে প্রভাবটা ফেলতে পারে না কেন। ওটিটির কি অবস্থা? ওটিটির কাজ আমার কমই করা হয়েছে ভাইয়া। সো ওই যে মানে যেহেতু গান কমে গিয়েছে দৃশ্য মাধ্যমে, সেই ক্ষেত্রে তো ওটিটিতেও গান সেটা প্রভাব ফেলবে। সেই জায়গা থেকে আপনাদের এখন অনেকেই ওই যে নিজস্ব ইউটিউব চ্যানেলের উপর নির্ভর করে, যেহেতু সিডি ক্যাসেট এগুলো তো নেই। হ্যাঁ, কিন্তু এটা নেই মানে আমার দেশে নেই, দেশের বাইরে গিয়ে কিন্তু আমি একটা অ্যাডেলের লং প্লে কিনছি, সেগুলো অ্যাভেলেবল আছে, বা টেইলর সুইফটের একটা কিনছি, সেগুলো অ্যাভেলেবল আছে। আমার দেশে এটার চর্চা আর নেই। আমার দেশে আসলে টাকা দিয়ে গান শোনার চর্চা নেই। আমি ফ্রিতে পাবো, ফ্রিতে দেখবো, ফ্রিতে সমালোচনা না, টিকিট কেটে তো কনসার্টে যাচ্ছে, সেখানে আপনি দেখছেন যে উৎসব মুখর পরিবেশের চেয়ে এখন আমাকে শঙ্কা নিয়ে অনেকটুকু থাকতে হচ্ছে। আমি গ্রিন রুমে কিংবা স্টেজে, এবং গেট ক্র্যাশ করার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে। তো একটা গান রিলিজ করলে, অডিও গান রিলিজ করলে, এমন আমাদের মধ্যে অনেকেই চেষ্টা করেছে 1 টাকা একটা গান বা 20 টাকা একটা গান আপনি অডিওটা শুনবেন, সেটা দিয়েও খুব একটা যে আগ্রহ তা নেই। এবং কপিরাইট নিয়ে তো অনেক কথা হলো, সেটা তো কিছু হয়নি শেষ পর্যন্ত। যতদূর আমি জানি খুব একটা যে চেঞ্জ হয়েছে তা না। ফিল্মের গানের ক্ষেত্রেও তাই, ফিল্মের গানের পুরো রাইট থাকে প্রডিউসারের কাছে।
তো যে ফিল্মের গানটা আমি গাইছি সে মিউজিক ডিরেক্টর কিংবা সিঙ্গার্স কারো হাতেই কিন্তু কোনো রাইটস নেই। তো এটা নিয়ে অনেক কাজ হয়েছে, আমি জানি না কতদূর এগিয়েছে, আমি তো কোনো ফল দেখতে পাইনি। গান তৈরি করা এটা হুট করে হয় না, এটা একটা টিমওয়ার্ক। তো এই টিমওয়ার্কটা অনেকদিন যাবতই বলা হচ্ছিল যে সেই গানের অনেক গানই আমাদের ভালো হচ্ছে, আমি ওইভাবে যদি না বলি, কিন্তু আগের মতো গান হচ্ছে না, এটা সবসময় বলা হয় যা দিন ভালো। তারপরে ওইটা যে টিমওয়ার্কটা নাই, একটা দলবদ্ধ প্রয়াসের মাধ্যমে যে একটা গান তৈরি, আপনি স্টুডিওতে যাচ্ছেন, আপনার সঙ্গে গীতিকারের দেখা হচ্ছে না বা সুরকারের দেখা হচ্ছে না বা ইভেন যন্ত্রীদের দেখা হচ্ছে না। আপনি আমি এই গত একদিন আগেই আসিফ আকবরের একটা দেখলাম, ভিডিও দেখলাম যে আসিফ আকবর একা গান ভয়েস দিয়ে যাচ্ছে, কিন্তু রেকর্ড করছে, সাথে কেউ নাই। এই যে নিঃসঙ্গভাবে গান করা, হ্যাঁ, ওই ওই একটা গানের যে একটা নতুন একটা গান রেকর্ড করার যে আনন্দ, একটা যে উৎসব, হ্যাঁ সেটা অ্যাবসেন্ট। এবং যন্ত্রীর কথা বললেন যে যন্ত্রী যারা বাজাচ্ছে তাদেরকে পাওয়া যাচ্ছে না, যন্ত্রীই তো বাজাচ্ছে না, যন্ত্র বাজাচ্ছে, সেটাই যে কারণে যান্ত্রিক। এবং হচ্ছে সেটা আপনার কম্পিউটারেই সব বাজানো হচ্ছে। খুব কম সংখ্যক মিউজিক ডিরেক্টর আছে যারা এখনো ম্যানুয়ালি ইনস্ট্রুমেন্ট এনে বা ইনস্ট্রুমেন্টালিস্টস এনে বাজিয়ে বাজিয়ে তাদের ট্র্যাক। কারণ আমার যতটুকু ছোট অভিজ্ঞতা, আমি অনেক বয়োজ্যেষ্ঠ বা আমাদের সিনিয়র আর্টিস্টদের দেখেছি যে তারা গান করছেন যন্ত্রীদের তাকে, কারণ যন্ত্রীরা তার ভঙ্গি দেখে তার আবার পরিবর্তন করছে বা তার সাথে তার চোখের বিনিময়, কথার বিনিময় হচ্ছে, সেই জায়গায় তো কিন্তু গানটা উঠে যাচ্ছে সুন্দরভাবে। সেটা না থাকলে তো ওই তো আগেকার সময় যেটা হতো। তবে আমরাও যখন এসেছি শুরুর দিকে, তখনও যে একটা যে আড্ডার কথা বললেন, তখনও যে আড্ডাটা হতো এখন তা অনেকটাই কম, আরও অনেক বেশি কম। এখন ওই মিউজিক্যাল আড্ডা হয় না বললেই চলে, যেখান থেকে নতুন একটা গান কিংবা আমরা গান নিয়ে কথাবার্তা, এই কথাবার্তাটা তো খুব প্রয়োজন, সেটা খুব। এবং এই যে গান নিয়ে কথাবার্তা বা আড্ডা যেটাই বললেন যে এই যে একটা সমাবেশ, সেইটা কম হলে তো এই সঙ্গীত বা এই যে গান তৈরির বা গানের তো পুষ্টিটা কমে যাবে, সেটা তো আর থাকছে না। তাই সেটার জন্য আপনারা কি ভাবছেন, নাকি আপনারাও আবার এই শিল্পীরাও নিজেরটাই ভাবছেন যে আমার ইউটিউবে কত লাইক ভিউ আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকি, খামাখার দলে বলে কথা না বলি, সেই রকম জায়গায় আমরা চলে গেলাম কিনা, এই কথাটা শুনি একটু বিরতি থেকে এসে। ওকে। যেটা বলছিলাম যে বিরতিতে যাওয়ার আগে যে গানের পুষ্টিটা কমেছে, কারণ এই যে আমরা কাউকে দেখছি না, না দেখে গান করা গীতিকার। আগে তো আমরা শুনেছি যে কার জন্য গান লিখছেন গীতিকার জানতেন, যে আমি ওর জন্য একটা গান লিখছি, সুরকার সেটা জানতেন। এমনকি যারা যন্ত্রী ছিলেন তারা নির্দিষ্ট শিল্পীদের সঙ্গেই সবসময় ঘুরে বেরিয়েছেন, দেশ বিদেশ ঘুরেছেন। হ্যাঁ, তো এই যে একটা রেওয়াজ ছিল, এবং আড্ডাটা, গান তৈরি হওয়ার আগে আড্ডাটা অনেক হতো। আপনি বললেন সেটা কমে গিয়েছে, তা কমলে আমাদের গানের এই পুষ্টিহীনতা কীভাবে দূর করবেন বা দূর হবে, আপনারা কি ভাবছেন? না, এমন না যে আমাদের গানের জগৎটা এখন ম্যালনিউট্রিশনে ভুগছে, ব্যাপারটা তা না, বা সেদিকে যাচ্ছে বা আগের মতো সেই সবসময় মনে হয় লিসেনার যেরকম মিউজিকটাও ওরকমই হবে। আচ্ছা, আমার কাছে মনে হয় যে আমাদের অডিয়েন্স, আমাদের লিসেনার অনেক প্রভাব ফেলছে আমাদের মিউজিকের উপর। আমরা কিভাবে গান করছি, আমরা কিভাবে গান প্রকাশ করছি, আমরা কি ধরনের গান করছি। অবশ্যই 10% তো আমি আমার মতন করবই, কিন্তু বাকি 90% আমার অডিয়েন্সের উপর নির্ভর হচ্ছে অনেকটুকু। তো আমার অডিয়েন্স যেরকম, আমার কাছে মনে হয় যে আমার অডিয়েন্স অনেক অস্থির, আমার গানও এখন অনেক অস্থির। আর আমার গানে এখন কতটুকু আমার মনটাকে জয় করলো, তার চেয়ে বেশি আমি কতটা ভিউ পেলাম, সেটাই বলছিলাম। তো সেই দিকে যাচ্ছে। কিন্তু এই যে আপনি বললেন যে আপনার শ্রোতা, এখন তো শুধু শ্রোতা বলা যাবে না, দর্শকও বলতে হবে। হ্যাঁ, তাই এই শ্রোতা দর্শক তারা অস্থির, কিন্তু তাদেরকে তো আমাদের সঙ্গীত শিল্পীরা এই প্রশান্তি এনে দেন, এবং আমরা যদি ছেড়ে দেই যে ও কি চাচ্ছে, দর্শক কি চাচ্ছে বা শ্রোতা কি চাচ্ছে, ওইভাবেই গান করবো, এটা ভাইস ভার্সা। হ্যাঁ, শ্রোতার যেমন দায়িত্ব আছে, শিল্পীরও দায়িত্ব আছে।
শ্রোতা যদি এখন একটা সুন্দর স্থির গান বাদ দিয়ে ওই রকমই একটা কন্টেন্ট গানও না ঝুঁকে, কন্টেন্টের দিকে ঝুঁকে, তখন শিল্পী কিন্তু কিছুটা হলেও ডিমোরালাইজড হয়। তাহলে আমি এই ধরনের গান আর করবো না, তাহলে আমি ওই গানই করি, আমার শ্রোতা যখন ওই গানই পছন্দ করছে। এরকম অসংখ্য আমার কাছে নতুন ছেলেমেয়েরা বলেছে, আপু আমার গানটা শুনছে না, দেখছে না। তো আমিও তাদেরকে সেটাই বলি যেটা আমার বয়োজ্যেষ্ঠরা আমাকে বলেছে, ধৈর্য এবং হচ্ছে অধ্যাবসায়, তুমি তোমার কাজ করে যাও, একটা না একটা সময় তোমার সময় হলে তখন সময়টা ঠিকই তোমার অনুকূলে হবে। তো সেটাই আমার কাছে মনে হয় যে আমরা আমাদের এই সময়টাকে নিজের মতন করে, যখন ইন্ডিভিজুয়ালিটি আসবে আমার কাজে, সেটা তখন দর্শকের আমি যদি 90-80 দিকের কথা বলি, তখনও কিন্তু বলা হয়েছিল যে অস্থিরতা, আমাদের দর্শকরা এই শ্রোতারা, তখন দর্শক কতটা ছিল না গানের শ্রোতা ছিল, সেই শ্রোতারা ব্যান্ড মিউজিকের দিকে বা নানা রকম আমাদের অনেক রকম সেই মিউজিকগুলো ছিল তার দিকে চলে গিয়েছে। অস্থির 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 কথা কিন্তু শুনে আসছে, আমরাও তখন সময়টা অস্থির ছিল ছিল, কিন্তু তখনও কিন্তু আমাদের শিল্পীরা কিন্তু তাদের মতো করে প্রশান্তির গান গিয়েছে, দর্শক কিন্তু তাদের শ্রোতারা তাদেরকে কিন্তু ছাড়েনি, এখনো হচ্ছে। এবং আপনি দেখবেন, বরং একটা এখানে যোগ করে আপনার উত্তর নেওয়ার জন্য, যে ওনারা অতটা বাজার নির্ভর ছিলেন না যতটা এখন আমরা বাজারের উপর নির্ভর করে ফেললাম কিনা। না না, তখনও বাজার নির্ভর ছিল, সেটা অডিও ক্যাসেটের কারণে ছিল। অডিও ক্যাসেট, অডিও ক্যাসেটের যুগে আরো বেশি বাণিজ্য হয়েছে, হ্যাঁ, বা সিডির যুগ আরো বেশি রিটার্ন হয়েছে, কিন্তু যেটা এখন হচ্ছে না। কিন্তু তখনও ছিল, কিন্তু যে ব্যাপারটা ঘটেছে, বাজারটা প্রসারিত হয়েছে ইউটিউবের কারণে, যে ইউটিউবে তো লাইক ভিউ সরাসরি আপনি পাচ্ছেন, আর ওইখানে তো কোন প্রযোজনা প্রতিষ্ঠান সিডি বের করেছে, ক্যাসেট বের করেছে, অডিও ক্যাসেট তার ব্যাপার। হ্যাঁ, তো সুতরাং এখন তো একদম সরাসরি বাজারে আপনি, অ্যাবসলিউটলি আই এগ্রি, সেইটা আরও সরাসরি আপনাকে উস্কে দিচ্ছে অস্থির হওয়ার জন্য। না, আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আমি যখন একটা কাজ করছি, সেই কাজটা যখন 10টা গানের মধ্যে দেখবেন যে 10টা গান কিন্তু ওইভাবে ওই সাকসেস রেটটা ধরতে পারে না, একটা 2টা সর্বোচ্চ। হ্যাঁ, সিনেমার গানও তাই। বাকি গানগুলো কিন্তু অনেকটা ডিপেন্ড করবে আপনার প্রচারের উপর, অনেকটা ডিপেন্ড করবে এক শ্রেণীর দর্শক হয়তো শুনবে, আরেক শ্রেণীর দর্শক হয়তো শুনবে না। সব গান সবার জন্য না, তো আমি যেটা বলতে চাইছি, সময়টা খুব ইম্পর্টেন্ট, যে কি সময়ে আমি যখন এসেছি তখন কিন্তু একটা ট্রানজিশনের সময়, মানুষ তখন ক্যাসেট প্রায় শেষে, সিডিও শেষ, হ্যাঁ সিডিও শেষ, ডিজিটাইজড হচ্ছে সবকিছু। তো অডিয়েন্স কনফিউজড, তারা কিভাবে গান পাবে, কিভাবে গান শুনবে। এর মধ্যে আসলে টোটালি এখন ইউটিউবের যুগ, এখন কেউ গান শুনেই না। তো আপনি যখন আপনার 2টা সেন্স কাজ করছে একসঙ্গে, মানুষ অস্থির হতে বাধ্যই। আগে তো শুধু অ্যান্ড ওয়ার্ল্ড মিউজিকের সঙ্গে আপনি যখন বাংলাদেশের কাজকে কম্পেয়ার করছেন, একটা ক্লিকে আপনি আমার গান এবং টেলর সুইফটের গান কিন্তু একসঙ্গে শুনতে পাচ্ছেন। অবশ্যই আপনি প্রোডাকশনের তফাৎ দেখছেন, আপনি আউটপুটের তফাৎ বুঝে ফেলছেন, কিন্তু বোঝার পরেও কম্প্যারিজনটা কিন্তু করছেন। সো আই থিঙ্ক দিস প্লেজ আ বিগ রোল। হ্যাঁ, সেটা একটা বড় বিষয়, যে আগে তো আমি বেতারে শুধু আপনার গানটাই শুনতাম, আপনার গানটাই দেখতাম সারাদিন। হ্যাঁ, আবার অডিও ক্যাসেটে যেটা হতো যে 10টা গানের মধ্যে আমি ওই যে গানটার শুনে ক্যাসেটটা কিনলাম, হ্যাঁ, পরবর্তীতে ওই বাজতে বাজতে সব গানগুলি শোনা হতো। ওখান থেকে দেখা যেত যে গানটা আমি শুনে কিনেছি তার চেয়েও ভালো গান ওখানে লুকিয়ে আছে। অ্যাবসলিউটলি, বাট এখন তো তা না, এখন তো অ্যালবামই নেই ভাই, এখন একটা গান রিলিজ হবে শিল্পীর বছরে একটা বা 2টো হাইয়েস্ট, সেটার আবার অনেক চাকচিকওয়ালা একটা মিউজিক ভিডিও হবে। তো ওইভাবেই আমাদের ডিফারেন্সিয়েট হয়ে যায় আর কি। না, তারপরে তো আমরা দেখেছি যে গানের ক্ষেত্রে দেখেছি যে ওই দশকে আবার একটা কেউ ব্রেক এনেছে বা আবার হয়তো পরিবর্তন হবে, এখানে তো শেষ না, অস্থিরতা তো থাকবে না, অবশ্যই না, কোনো কালেই থাকেনি। সময়টা স্থির হলে আবার সবকিছুই স্থির হয়ে যায়। এটাই বললাম যে আমাদের 1971-এর সময়টাতে আমার যে গানটা প্রয়োজন ছিল সেই গানই কিন্তু এসেছে, ওই ধরনের গানই এসেছে। সেই গান এখন লেখা যাবে না, এখন হবে না। হ্যাঁ, এখন আর সমর দাস এসে ওই জায়গাটা হলে হয়তো হবে না, আমি জানি না, হয়তো বা সুজয় সেন ওইভাবে, হ্যাঁ হয়তো হবে না। তো আবার 90s এর সময় যেটা হয়েছে এখন সেটা হবে না। না, তখন তো এখনকার সময়
এই মাকসুদ ভাইরা বা ওনারা যেভাবে গান করেছেন সেই গান মানে ওটা পসিবিলিটি কম। এখন উড়াধুরার সময় উড়াধুরা গান, এখন সেটাই হবে। না, সেটা আমরা যদি একদম প্রতিবেশী দেশের সঙ্গে কথা বিষয়ে আসি, সেখানেও কিন্তু আমরা দেখবো যে একটা অস্থির সময় ছিল, সেখানেও গানগুলো নিচ্ছিল না, কেউ নিচ্ছিল না। পরে হঠাৎ করে সুমন যখন এসে বললো এক কাপ চাই তোমাকে চাই, তখন আবার কিন্তু ঘুরলো ওদের গানটা। হ্যাঁ, সুতরাং আমাদেরও তারপর আমাদের কিন্তু গান হচ্ছে, মানে একদম যে এক্স্যাক্টলি গান তো হচ্ছে। ধরেন আপনার একটা ফিল্মের গান প্রিয়তমা গানটি সারা বিশ্বের গ্লোবাল চার্টে 100 গানের মধ্যে প্রিয়তমা গান এসেছে। এটা বাংলা সিনেমার একটা হিস্ট্রি। তার মানে এটাতে এমনি আসেনি ভাই, অডিয়েন্স এটাকে নিয়েছে, শুনেছে, এখনো গাইছে, বা এখনো যে গানগুলো আসছে সেগুলোর সঙ্গে কম্পেয়ার করছে। আমার গানের সঙ্গে প্রিয়তমার গান কম্পেয়ার করছে, আপু প্রিয়তমার মতো হয়নি। তো এই জায়গাটায় মনের ভেতরে ঢোকা, যেমন একটা ভিডিও আমি দেখেছি, একজন রিক্সাওয়ালা তার যাত্রীকে বলছে, যাত্রীর হাতে গিটার, বলছে মামা আমি একটা গান গাবো। রিক্সাওয়ালা ভাই বলছে, তো বলছে গান, তো সে প্রিয়তমা গাইছে এবং পুরা গানটা সে মুখস্থ গাইছে। তার কিন্তু সময় নাই টিভিতে শুনে মুখস্থ করার, তার মানে এটা তার মন থেকে হয়েছে। তো ঢুকছে কিছু গান একদম মনের ভেতরেই ঢুকছে। সুতরাং গান বিষয়টা হচ্ছে শিল্পী এবং তার যে দর্শক বা শ্রোতা, তার হৃদয়ের যোগাযোগ। হ্যাঁ, সেই জায়গায় যখন কড়া নাড়বে নিশ্চয়ই গান আবার বেজে উঠবে। আমরাও একটু শেষ করতে চাই সেই কড়া নাড়া দিয়ে, একটা গান দিয়ে আমরা আজকের আড্ডা গল্প শেষ করব। আপনাকে আবারও ঈদ মোবারক জানাই, একটু গান দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই। আপনাকেও ঈদ মোবারক তুষার ভাই। আমি খুবই এনজয় করলাম আজকের এই আয়োজনকে, এবং সংশ্লিষ্ট যারা আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গানের কথা যেহেতু আসলোই, তাহলে কি শোনাবো? প্রিয়তমাই শোনাই আপনার। ওকে, এই গানটি আসিফ ইকবাল ভাই লিখেছে, সুর করেছে আকাশ সেন, আমি আর বালাম ভাই গেয়েছি, আর পর্দায় চুটিয়ে রোম্যান্স করেছে মেগাস্টার শাকিব খান এবং আমাদের অতিথি শিল্পী ইধিকা পাল। চিরদিনই পাশে থেকো, সুখে দুঃখে জড়িয়ে, অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে, তুমি 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 শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমি প্রিয়তমা, গানের প্রিয়তমা।